সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না অভিমত রিজভির। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে। জুলাই আগস্টের মধ্যে জাতীয় সনদ চায় এনসিপি। ঠাকুরগাঁও দিনাজপুরে পদযাত্রা। নতুন করে স্বৈরাচার তৈরি হলে রুখে দেওয়ার ঘোষণা। কান্না থামেনি সাভারের জুলাই শহীদ সাফওয়ানের মায়ের। কাঙ্ক্ষিত বাংলাদেশ না পাওয়ার অভিযোগ, ঘাতকদের বিচার দাবি। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না। কুষ্টিয়ায় একের পর এক হত্যাকাণ্ড, 25 দিনে ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ 9 জন খুন। কয়েক আসামি গ্রেফতার হলেও জনমনে আতঙ্ক। হাওর নদীর দেশ সুনামগঞ্জের 100 বছরের ঐতিহ্য মাইজবাড়ির নৌকা। বালু মহাল বন্ধ থাকায় কমছে বিক্রি। শিল্প রক্ষায় সহায়তার আশ্বাস। পাকিস্তানের করাচিতে বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 14। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ গেছে 13 জনের। এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুপুরে প্রেমাদাসা মাঠে নামছে নিজ মিরাজরা। জয়ের বিকল্পে ভাবছেন বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বিএনপির কেউ জড়ায় তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দলের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আর এনসিপির নেতার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না। কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আওয়ামী লীগের নিজেদের ভুলে তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আর সচিবালয় সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসর রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিও জানান তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সারা দেশে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে প্রতীকী সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে নতুন করে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। আন্দোলন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে। এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য পর্যন্ত নির্বাচিত হতে পারে না। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআর এর কথা বলছেন, যে সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছেন, তারা বলছেন যে সংস্কারের কথা বলছেন। এই কথা বলে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, 111-এর সময় নির্বাচন ছিল বিতর্কিত। পরিকল্পনা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 যে ইলেকশন, 111-এর পর ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। আর যেসব সরকারি কর্মকর্তা বিগত 3টি বিতর্কিত নির্বাচন আয়োজন করতে সহযোগিতা করেছিল, তারা এখন প্রমোশনের জন্য তদবির করছে। তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ বলে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, নির্বাচন নিয়ে বহু ধরনের ষড়যন্ত্র চলছে। মৌলিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়ার ঘোষণাও দেন তিনি। একই কর্মসূচি থেকে রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হয়। রফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন, ক্যামেরায় ছিলেন মাহমুদ রকি। প্রায় ১৭ বছর প্রকাশ্যে আসতে না পারা জামাত বড় শোডাউন দেখালো রংপুরে। ঐতিহাসিক জেলা স্কুল মাঠে মহাসমাবেশ হয়ে ওঠে লোকে লোকারণ্য। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে পাশে বসিয়ে শুরু হওয়া সমাবেশে বক্তৃতা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, 7 জন তারা কারাগারে এবং 26 জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে হবে না, জুলাই গণঅভ্যুত্থানের মঞ্চ সাজিয়ে মঞ্চে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের বিচার করতে হবে। আবু সাইদ সহ গণহত্যার বিচারের আওয়াজ ওঠে জামাত নেতাদের কণ্ঠে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও ওঠে। পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে ফেরা জামাত নেতা আজহার নিজেকে নির্দোষ দাবি করে স্মৃতিচারণ করেন। দলীয় নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে দাবি করে অভিযুক্তদের বিচার ও ক্ষতিপূরণ চান আজহার। যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। একসময় চাপার দখলে থাকা রংপুরে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আওয়ামী দুঃশাসন নির্যাতনের বর্ণনা দিয়ে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেন জামাত আমির। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। এই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না। সমাবেশ থেকে বিভাগের ৮ জেলায় ৩৩টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে জামায়াত ইসলামী। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এই কথা বলেন তিনি। চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানিয়েছে সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপনুপুর রিপোর্ট। চলছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের কর্মসূচি। এদিন সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দলটির নতুন অফিস উদ্বোধন করা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে স্বৈরাচার ও চাঁদাবাজ তৈরির বিরুদ্ধে লড়াই করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানান সার্জিস আলম। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও কেউ যদি আটোয়ারী উপজেলাতে একদম ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছে এখানে আমার নাম ভাগে 1 টাকা নেই, মনে করবেন তার সাথে আমার কোন সম্পর্ক নেই। সেই কাজ হওয়ার যৌক্তিক কাজ, সেটা ইলিগেল হবে, যেটা না হওয়ার কোটি টাকা দিলেও হবে না। সেখান থেকে পরে পদযাত্রাটি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আগে থেকে এনসিপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। এ সময় তারা বিচার সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি জানান। আমাদের জুলাই সনদ দেওয়ার জন্য যারা বাধা দিচ্ছেন, আপনার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। আমরা যে আন্দোলনের মধ্যে আহত হয়েছি, আমরা যারা গুলি খেয়েছি, আমাদের ভবিষ্যৎ কি? যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছেন, আমরা বলবো আপনারা দ্রুত সংস্কারে সহযোগিতা করেন, সংস্কারগুলো দ্রুত সম্পন্ন হোক। শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে, যে কোনো মূল্যে সীমান্তে গণহত্যা বন্ধ করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কর্মসূচিতে এনসিপি
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে পদযাত্রাটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভারের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সত্য। এই ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও পরিবারে আজও বইছে শোকের মাতম। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগেও এখনও মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আর বাবার দাবি, সন্তান হত্যার যথাযথ বিচার। দেওয়ান ইমনের রিপোর্ট। স্কুলের আইডি কার্ড কিংবা ছবি স্পর্শেই প্রিয় সন্তানের অনুভূতিতে আজও অঝরে কাঁদেন সাভারে জুলাই আন্দোলনে শহীদ সাফওয়ান আক্তার সদ্দর মা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার। গত 5 আগস্ট বাবার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন। এরপর সাভার পাকিজামোড় এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। শেষ হয়ে যায় প্রিয় সন্তানকে ঘিরে পরিবারের সব আশা আকাঙ্ক্ষা। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগের বিনিময়েও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি ইঞ্জিনিয়ারের মা বানাবো, আমি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার তো আর আসে না, ওকে নিয়ে গেল আমার ইঞ্জিনিয়ারের প্রাণটা। আল্লাহর কাছে আমি বিচার চাই। পুলিশের জন্য আমার ছেলেকে যে কষ্ট দিচ্ছে, ওই পুলিশের জন্য আরো অধিক কষ্ট পায়। দেশকে ফ্যাসিবাদ আর বৈষম্য মুক্ত করতে জুলাই আন্দোলনে সন্তানকে নিয়ে যোগ দেন বাবা আখতারুজ্জামান। দেশ স্বৈরাচার মুক্ত হলেও প্রিয় সন্তানকে হারিয়ে বিষাদে ঢেকে গেছে জীবনের সব আয়োজন। যাদের বুলেট কেড়ে নিয়েছে সন্তানের তাজা প্রাণ, এখন সেই ঘাতকদের যথাযথ বিচার দাবি সাফওয়ানের বাবার। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না, যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। 2 ভাই বোনের মধ্যে বয়সে ছোট সাফওয়ান, আর বড় বোন আতকিয়া জামান তিসমা শ্রবণ প্রতিবন্ধী। ভাইয়ের প্রতি বোন তিসমার যে অগাধ ভালোবাসা, মুখ ফুটে তা বলতে না পারলেও বুক ফাটায় আর্তনাতি তা বুঝিয়ে দেয়। বাবা বাসায় ফিরলে এখন আর জড়িয়ে ধরে কেউ চুমো দেন না। মাকেও আর স্বপ্ন দেখান না ইঞ্জিনিয়ার হয়ে সুখের দিন কাটানোর। সন্তান হারানোর 1 বছর পরে এসে শহীদ সাফওয়ানের পরিবারের প্রত্যাশা, আগামীর দেশ হোক সকল অন্যায় অবিচারমুক্ত সোনার বাংলাদেশ। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার প্রকোপ। সবচেয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভাইরাস জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার লক্ষণে মিল থাকায় রোগ নির্ণয় করা কষ্টসাধ্য হচ্ছে বলে জানান চিকিৎসকরা। এই ইথিমেলের রিপোর্ট। শুক্রবার রাজধানীর মহাখালী উত্তর সিটি কর্পোরেশন কোভিড হাসপাতালে কাতরাতে দেখা যায় রোগীদের। রোগীর স্বজনরা বলছেন, যথাযথ চিকিৎসা পেলেও কিছু টেস্ট করাতে হয় বাইরে থেকে। সব ধরনের টেস্ট হাসপাতালে হলে কম হয় ভোগান্তি। আমার 6 দিন যাবতীয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। ট্রিটমেন্টটা আসলে সাথে সাথে ট্রিটমেন্টটা পাওয়া যায় না, এগুলো 4-5 ঘন্টা পরে ট্রিটমেন্টটা পাওয়া যায় আর কি। রোগীর স্যাম্পল নিয়ে বাইরে যাওয়া, আবার আসা, রিপোর্ট নিয়ে আসা, এটা একটা হ্যাম্পার। এটা আমাদের জনগণের জন্য একটা কষ্টকর। আর আমরা রোগীকে নিয়ে তো সবসময় আর দৌড়াদৌড়ি করতে পারবো না। আমি চাই সবগুলো টেস্ট হোক, সরকারি হাসপাতাল, আমরা সরকারের সেবাটা চাই। বেশিরভাগ রোগী আক্রান্ত জ্বরে, কারো ডেঙ্গু, কারো চিকুনগুনিয়া। করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে। এবছর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 589 জন, আর মারা গেছে 23 জন। ডাক্তারদের এবং অন্যান্য হেলথ কর্মীদের অসুবিধা হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করাটা, কারণ সবার লক্ষণগুলো মিলে যাচ্ছে। তো সেই হিসাবে জনগণকেও আমরা সতর্ক হওয়ার আহ্বান জানাবো। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। চিকিৎসক জানান, ঋতু পরিবর্তনের কারণে জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যখন দেখবে যে বাচ্চাদের অনেক সময় ঘেমে যায়, মাথা ঘামে, চুলের নিচে, গলার এদিকে ঘামে, তো স্পঞ্জিং করা, সুতি কাপড় পরানো, সুতির যেসব জামা কাপড় আছে, তারপর হচ্ছে ব্রাইট কাপড় কম পরানো, যেন বাচ্চা হচ্ছে আপনার গরমটা কম লাগে বাচ্চা।
তো সর্বোপরি আপনার খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ধুলাবালি থেকে দূরে থাকে। সারা বাংলাদেশ থেকে যেহেতু রোগী পাঠায়, তো ইনিশিয়ালি যেমন আজকের দিনের কথা বলতে পারি, আপনার হচ্ছে ইমার্জেন্সিতে আমরা অ্যাডমিশনের রোগী খুব কম পেয়েছি, ম্যাক্সিমামই আউটডোর বেসিসের পেশেন্ট। 2 দিনের জ্বর বা 2 দিনের ঠান্ডা কাশি বা কারো জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছে তারপর ইমপ্রুভ হচ্ছে না। ভাইরাস জ্বর সহ ডেঙ্গু চিকুনগুনিয়া রোধ ও প্রাণঘাতী করোনার আক্রান্ত ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরে ঊর্ধ্বমুখী মাছ ও মাংসের বাজার, তবে সবজির দামে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিকে সাধারণ ভোক্তারা কিভাবে দেখছেন এবং তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। নদ নদীতে মাছের সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই মাছের দাম অনেকটা বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা স্থানীয় ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে 1 কেজি সাইজের যে ইলিশ মাছ সেটি কিনতে কিন্তু 3 জন শ্রমিকের যেই টাকা সেটি কিন্তু তাদের ব্যয় করতে হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছে। তাই তারা দেখেই কিন্তু এই ইলিশ মাছের স্বাদ নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি শরীয়তপুরের পালং বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখাই সেক্ষেত্রে কিন্তু যে 1 কেজি সাইজের ইলিশ সেগুলো এ বাজারে বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, এবং মাঝারি সাইজের যে ইলিশ মাছগুলো রয়েছে 600 থেকে 800 গ্রামের সেগুলো বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা, এবং ছোট সাইজের যে ইলিশ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি দরে। শুধুমাত্র এই পদ্মার ইলিশ ব্যতীত কিন্তু নদ নদীর মাছগুলো সরবরাহ নেই বললেই চলে। এই বাজারে কিন্তু নদ নদীর মাছ নেই, তবে রয়েছে কিন্তু অনেক চাষের মাছ। সেক্ষেত্রে কিন্তু চিংড়ি যেই বড় সাইজের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে প্রায় 1200 থেকে 1400 টাকা কেজি দরে, যেগুলো বড় সাইজ। রুই মাছ বিক্রি করা হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি দরে, এবং কই মাছ বিক্রি করা হচ্ছে 260 টাকা কেজি দরে। এখানকার যারা স্থানীয় বিক্রেতারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে নদ নদীতে যে জেলেরা রয়েছে তারা মাছ ধরে আনতে কিন্তু পারছে না এই বাজারগুলিতে। এই কারণে কিন্তু নদ নদীর মাছ পাওয়াই যাচ্ছে না, এবং যেই দাম সেই দাম নিয়ে কিন্তু যেই এখানকার বাজারের স্থানীয় ক্রেতারা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি এই মাছের বাজারের থেকে কিন্তু তারা মাংসের বাজারে বেশি ঝুঁকছে। সেক্ষেত্রে কিন্তু যে ফার্মের মুরগিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 280 টাকা দরে। তো এই দামে ক্রয় করে কিন্তু তারা নাবিশ্বাসে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো অতি দ্রুতই কিন্তু এই বাজারের দাম কমলে তারা কিন্তু স্বস্তিতে থাকবে বলে জানিয়েছে এখানকার স্থানীয় ক্রেতারা। তো এই ছিল শরীয়তপুরের মাছ মাংসের বাজার থেকে সর্বশেষ। বুবলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আকাশের সাথে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল। শুক্রবার রাত 11:15টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে উদ্ধারকারী ট্রেন। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল 5:30টা নাগাদ উথলি রেল স্টেশন এলাকায় বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি মোংলা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। এতে বিপাকে পড়েন যাত্রীরা। ওই বগিটার 4টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে আছে। তো ওই যে বিকট শব্দে শুধু আমরা নাই, আশেপাশে স্থানীয় যারা আছে তারা সবাই ছুটে এসেছিল এবং আতঙ্কিত হয়ে গেছিল সবাই, যে আসলে কি হয়েছে। তো এখন উদ্ধার কাজ চলছে, আমরা দেখছি। দেখি না ট্রেন পড়ে গেছে, এখন যারা মিস্ত্রি আছে এরা কাজ গান করছে, আমরা দেখতে আসলাম যে কত দ্রুত কাজ হয়। তো ওনারা বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। একের পর এক ঘটেই চলেছে হত্যাকাণ্ডের ঘটনা। গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 2 জুলাই রাত 9:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিএনপি কর্মী আব্দুল আজিজ। এর মাত্র 2 দিন আগে 30শে জুন দুপুরে মিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় জসিমউদ্দিন নামে এক জাসদ কর্মীকে। এর কয়েকদিন আগে কুষ্টিয়ার ইবি থানা এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে টুটুল হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে।
এভাবেই গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। তোমরা আমাকে জান ভিক্ষা দাও, আমার ভাই না থাকার পরে আমি টাকা আনতে চাইছি, তোমরা আমাকে বাঁচাও, আমরা কাজ মারো না, আমার ভাইকে বাঁচাতে হবে। তা আমার শুনিনি, আমার স্বামীকে মারিয়ে দিয়েছে। আমার 500 টাকা সবাই লিছে, আমার স্বামী যে 500 টাকা লাইনি, এই আমার স্বামীর বিশাল অপরাধ। এই আমার স্বামীকে ওরা সকালবেলা আলোচনা করে এরা মারিছে। ওই মাহবুব মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। আরে আমি তো ছিলাম না, আমার প্রাণ পরে এসে দেখছি আমার ভাইকে মারিছে। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এর জন্য প্রশাসনের নির্লিপ্ততাকেই দুষছেন সাধারণ মানুষ। একের পর এক এইটা রাহাজানি, খুন খারাপি হয়েই যাচ্ছে। খুব ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজনকে মারি দিল, একজনকে মারি ফেলাই দিল, এর তো কোনো প্রতিরোধই নাই। এটা প্রশাসন তো আছে বলে মনে হয়, আমাদের কাছে নাই। সরকারি তো নিরাপত্তা দিতে পারছে না। আমরা কুষ্টিয়ার মানুষ খুবই নিরাপত্তাহীনতার ভিতরে আছি। আমরা চাই প্রশাসনিক যেই তৎপরতা সেটা একটু বাড়ুক। তবে প্রশাসন বলছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছেন তারা। বলা যেতে পারে এইটা বিষয়ে আমরা মামলা হয়েছে এবং সাথে সাথে একজন আসামি ধরা পড়েছে। বাকি যে গুরুত্বপূর্ণ আসামি তাকে ধরার অভিযান চলছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কিছু আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও আতঙ্ক থেকেই যাচ্ছে জনমনে। তাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই সাধারণ মানুষ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নদী হাওরের দেশ সুনামগঞ্জ, আর টিকে থাকার ভরসা মাইজবাড়ির নৌকা। শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন এখানকার কারিগররা। এই শিল্প বাঁচিয়ে রাখতে মাইজবাড়ির নৌকার কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহবাজউদ্দিন মান্নার তথ্য, ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। বর্ষা এলেই সরব হয়ে ওঠে হাওরপাড়ের জনপদ সুনামগঞ্জের মাইজবাড়ি। নদী আর হাওরের এই এলাকায় পানির সঙ্গে একাকার মানুষের জীবন, আর সেই জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নৌকা। বাঁশ, কাঠ, রং আর পিচ এসব নিয়েই শুরু হয় নৌকা তৈরির উৎসব। কিশোর থেকে বৃদ্ধ সবারই হাতে আছে কাজ। প্রতিদিন তৈরি হচ্ছে ছোট বড় অসংখ্য নৌকা। এখানকার অর্ধশতাধিক পরিবার সরাসরি এই পেশার সঙ্গে জড়িত। কেউ কাঠ কাটে, কেউ নকশা করে, কেউ আগুন দিয়ে কাঠ পোড়ায়, কেউ আবার রং করে তৈরি করে জীবিকার বাহন। কারিগররা জানান, সব বালু ও পাথর মহাল বন্ধ থাকায় নৌকার বিক্রি কম। এতে কিছুটা বিপাকে তারা। নৌকা বান্ধা আমরা 5 সাল আমল থেকে নৌকা বান্ধি, ব্যবসার কোনো লাভবান কোনো আয় উন্নতি করতাম পারি না। এই টাকা পয়সা আমরা মিল মালিক মিলগ্রস্ত গাছ আনি না, এই টাকা পয়সা ঋণ বুঝতাম পারি না। এই ব্যবসা সরকার থেকে কোনো একটা অনুদান দেয় না। কাঠের দর বাড়াইল, সপ্তাহ দর বাড়াইল, লোহার দর বাড়াইল, সব থেকে মিলে আর পর থেকে না বন্ধ লাভ হয় না। নৌকা তৈরির এই শিল্প বাঁচিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকে। হাওরের বুক চিরে চলা এই নৌকাগুলো পরিবহন ও জীবিকার অন্যতম হাতিয়ার। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।